আজকের গল্পটা সুস্মিতার। ঠিক এই রকম একটা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল সে। সুস্মিতা বছর 24-এ একটা সাধারণ মেয়ে। বাঁকুড়ার একটা ছোট গ্রাম থেকে বিকম অনার্স শেষ করে যখন সে কলকাতায় একটা লজিস্টিক কোম্পানিতে ব্যাংক অফিস এক্সিকিউটিভে চাকরি পায়, পুরো গ্রাম খুব খুশি হয়েছিল। 24,000 টাকা মাইনে, শুরুর জন্য ভালোই, কিন্তু কলকাতার মতন জায়গায় এই টাকায় শুধু টিকে থাকা যায়, বিলাসিতা করা যায় না। সুস্মিতা লেক টাউন বা সল্টলেকের দিকে পিজি খুঁজছিল, কিন্তু বাজেট মিলছিল না। কোথাও একটা ঘরে 6-7টা মেয়ে, কোথাও আবার ভীষণ নোংরা। অবশেষে অফিস থেকে বেশ কিছুটা দূরে ডানকুনি লাইনের একটা আধা শহুরে এলাকায় সে একটা সস্তা 1 RK খুঁজে পায়। 4তলা একটা পুরনো বিল্ডিং, নিচে একটা ওষুধের দোকান, সামনে একটা আধবোঝা পুকুর আর কনস্ট্রাকশন সাইট। সস্তা বলেই সুস্মিতা আর কিছু না ভেবে ঘরটা নিয়ে নেয়। শুরুতে সব কিছু ঠিকঠাকই ছিল। প্রতিদিন সকালে উঠে শিয়ালদা লোকাল ধরা, মেট্রো চেঞ্জ করা, তারপর অফিস। রোজ প্রায় 3.5 ঘন্টা জার্নি। সুস্মিতা ভাবতো জীবনটা কষ্টের হলেও নিজের পায়ে তো দাঁড়িয়েছি। কিন্তু এক রাতে সব কিছু বদলে গেল। সেদিন অফিসে অডিট চলছিল। অফিস থেকে বেরোতে বেরোতে রাত প্রায় 10:30 বেজে গেল। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। রাত 12:30 নাগাদ সুস্মিতা যখন ডানকুনি সেই নির্জন গলিতে পৌঁছালো, চারিদিক তখন নিঝুম। শুধু 2-4টে কুকুরের কান্নার শব্দ শোনা যাচ্ছিল। বিল্ডিংয়ের সিঁড়ি বেয়ে যখন সে ওপরে উঠছিল, দোতলার রেলিংয়ের পাশে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল। পরনে একটা সাধারণ সুতির শাড়ি, চুলগুলো চপচপে ভিজা, আর হাতে একটা স্টিলের টিফিন ক্যারিয়ার। অত রাতে কাউকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সুস্মিতা একটু চমকে উঠেছিল, কিন্তু মেয়েটা সুস্মিতাকে দেখে মৃদু হাসল। মেয়েটি বলল, তুমি সুস্মিতা না? ওই 3তলার 302 নম্বর ঘরে নতুন এসেছো? সুস্মিতা একটু অবাক হলো। এই মেয়ে আর আমার নাম আর ফ্ল্যাট নাম্বার কী করে জানলো? কিছু জিজ্ঞেস করার আগে মেয়েটি আবার বলল, আমি মৌমিতা, এই দোতলার 201 নম্বরেই থাকি। বরের জন্য অপেক্ষা করছি, ও নাইট ডিউটি করে তো, তাই আসতেও দেরি হয় বলে আমি এখানে অপেক্ষা করছি। সুস্মিতা এতটা ক্লান্ত ছিল যে সে আর কথা না বাড়িয়ে ওপরে নিজের ঘরে চলে যায়। কিন্তু ঘরে ঢুকে দরজা বন্ধ করতেই তার মাথায় তীব্র একটা যন্ত্রণা শুরু হয়। সে জামা কাপড় না ছেড়ে বিছানায় শুয়ে পড়ল এবং কখন সে ঘুমিয়ে পড়ল নিজেও জানে না। রাতের গভীরে সুস্মিতা একটা অদ্ভুত স্বপ্ন দেখল। সে যেন গভীর জলের তলায় তলিয়ে যাচ্ছে, দম আটকে আসছে। শুধু স্বপ্ন নয়, বাস্তবে সে নড়াচড়া করতে পারছিল না, যাকে আমরা বোবায় ধরা বা স্লিপ প্যারালিসিস বলি। ধড়পড় করে যখন তার ঘুম ভাঙল, সারা শরীর ঘামে ভেজা, ঠিক তখনই সে শুনল বাথরুমের কলের থেকে জল পড়ার শব্দ। সুস্মিতা গিয়ে বাথরুমের কলটা শক্ত করে বন্ধ করে এলো, কিন্তু বিছানায় বসতে আবার জল পড়ার শব্দ। আবার বন্ধ করলো, আবার একই কাণ্ড। সুস্মিতা ভাবলো কলটা হয়তো লুজ হয়ে গেছে, কালকে প্লাম্বার ডাকতে হবে। সে একটা কাপড়ের টুকরো দিয়ে কলটা শক্ত করে বেঁধে দিল। জামা কাপড় ছাড়ার সময় সে হঠাৎ লক্ষ্য করলো তার হাতের বা পায়ের আঙুলগুলো কেমন সাদা আর ফোলা ফোলা হয়ে গেছে, ঠিক যেমন অনেকক্ষণ জলে হাত ডুবিয়ে রাখলে হয়। সুস্মিতা ভয় পেল। সে তো জলে হাত দেয়নি, তবে এমন কেন হলো? পরদিন রবিবার। ব্রেকফাস্ট করে সুস্মিতা যখন ঘরের কাজ করছিল, হঠাৎ তার মনে হতে লাগলো ঘরের মধ্যে যেন ফিসফিস করে অনেকের কথা আসছে। ইয়ারফোন কানে থাকা সত্ত্বেও একটা অদ্ভুত অস্বস্তি। দুপুরবেলা সে যখন খাবার নিয়ে বসেছে, ঠিক তখনই দরজার কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই সুস্মিতা দেখল বাইরে মৌমিতা দাঁড়িয়ে রয়েছে, হাতে একটা বাটি। মৌমিতা হাসি মুখে বলল, আজ রবিবার, একটু বেশি করে মাছের ঝোল রান্না করেছিলাম, তুমি একা থাকো তাই ভাবলাম নিয়ে আসি। সুস্মিতা ভদ্রতার খাতিরে তাকে ভেতরে আসতে বলল। মৌমিতা ঘরের মেঝেতে বসে পড়ল এবং কথা বলতে বলতে হঠাৎ খুব ইমোশনাল হয়ে গেল। সে বলতে লাগলো কীভাবে তার শ্বশুরবাড়ির লোক তাকে মানসিক অত্যাচার করে, তার স্বামী তার দিকে ফিরেও তাকায় না। সুস্মিতা এই সব কিছু চুপচাপ শুনছিল, কিন্তু কথাগুলো শোনার সময় সুস্মিতার নিজের কাঁধ দুটো কেমন একটা ভারী লাগছিল, যেন কেউ তার কাঁধের ওপর চেপে বসে আছে। কিছুক্ষণ পর মৌমিতা বাটিটা রেখে চলে গেল। বিকেলের দিকে সুস্মিতা যখন রান্নাঘরে গেল এবং মৌমিতার দেওয়া ওই বাটির ওপর ঢাকাটা সরালো, তার গাটা যেন গুলিয়ে উঠল। বাটির ভেতরে কোনো মাছের ঝোল ছিল না, ওটা ভর্তি ছিল জ্যান্ত আর মরা আরশোলাই। ভয়ে সুস্মিতা বাটিটা পেছনে ফেলে দিল এবং ঠিক তখনই বাথরুম থেকে প্রচণ্ড জোরে জল পড়া একটা শব্দ এলো। সুস্মিতা রেগে এবং ভয় পেয়ে বাথরুমের দিকে গেল, কিন্তু সে ভেতরে যা দেখলো তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। বাথরুমে সেই বন্ধ কলটা নিজে থেকেই খুলে গেছে, আর সেই জলের নিচে পা ধুচ্ছে মৌমিতা। হ্যাঁ, ওই মৌমিতাই যাকে একটু আগে সুস্মিতা নিজের হাতে দরজা লক করে বিদায় জানিয়েছিল। সুস্মিতা কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, আপনি ভেতরে ঢুকলেন কি করে? মৌমিতা ঘুরে তাকালো, তার চোখ দুটো যেন কেমন একটা নিষ্প্রাপ। সে হাসতে হাসতে বলল, আরে আমি ছাদ থেকে নামছিলাম, দেখলাম তোমার দরজাটা খোলাই রয়েছে, চোর টোর ঢুকে পড়বে বলে ভেতরে এলাম, পা দুটো নোংরা ছিল তা একটু ধুয়ে নিচ্ছি। সুস্মিতা ছুটে গিয়ে দেখলো দরজাটা সত্যিই খোলা, কিন্তু তার স্পষ্ট মনে আছে সে দরজা বন্ধ করেছিল।
মৌমিতা পা ধুয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ভয়ে সুস্মিতা তখন কাঁপছে। সে নিজের ঘরে এসে বসলো। হঠাৎ সে দেখলো তার পুরনো কাঠের খাটটা নিজে থেকে একদিকে দেবে গেল, ঠিক যেমন কেউ এসে বসলে হয় ঠিক তেমনটাই। গদিটা নিচের দিকে বসে যাচ্ছে, কিন্তু সেখানে কেউ নেই। সুস্মিতা তার ঘরে থাকতে পারলো না। সে সোজা বাইরে বেরিয়ে গেল মাথা ঠান্ডা করতে। রাত তখন 8টা। সুস্মিতা যখন বিল্ডিংয়ে ফিরল, সিঁড়ির ওপর তাকিয়ে সিঁড়ি দিয়ে ওঠার সময় ভাবলো, মৌমিতা মেয়েটা এত রাতে তার ঘরে এলো, তার দুঃখের কথা বলল। সুস্মিতারও উচিত মৌমিতার বাটিটা ফেরত দেওয়া এবং একবার ভালো করে কথা বলা। দোতলা 201 নম্বর ফ্ল্যাটের সামনে গিয়ে সুস্মিতা বেল বাজালো। দরজা খুললেন এক বৃদ্ধা। সুস্মিতা বলল, দিদিমা, মৌমিতা আছেন? ওনাকে বাটিটা ফেরত দিতে এসেছি। বৃদ্ধা অবাক হয়ে সুস্মিতার দিকে তাকালেন। কোন মৌমিতা? সুস্মিতা একটু জোরে বললেন, আরে ওই যে আপনার ছেলের বউ, দোতলায় থাকে, কাল রাতে ওর বরের জন্য সিঁড়িতে অপেক্ষা করছিল। বৃদ্ধার মুখটা না কেমন ফ্যাকাশ হয়ে গেল। তিনি সুস্মিতাকে ঘরের ভিতরে ডাকলেন আর ঘরের দেওয়ালের টাঙানো একটা ছবির দিকে আঙুল দিয়ে দেখালেন, এর কথা বলছো? ছবিটা দেখে সুস্মিতার হাত থেকে বাটিটা পড়ে গেল। ছবিতে মৌমিতার গলায় রজনীগন্ধার মালা ঝুলছে। বৃদ্ধা কেঁদে ফেলে বললেন, ও তো আমারই ছেলের বউ ছিল মা, কিন্তু আজ থেকে 2 বছর আগে এই বাথরুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। শ্বশুরবাড়ির মিথ্যা অপবাদ সহ্য করতে পারেনি। সুস্মিতা আর কিছু শুনতে পেল না। সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, বৃদ্ধা তাকে জল খাওয়ালেন। সুস্মিতা কাঁপতে কাঁপতে নিজের ঘরে ফিরে এলো। সে বুঝতে পারছিল না ভূত কেন তার পিছনে লেগেছে। সেই রাতে সুস্মিতা আবার একটা স্বপ্ন দেখল। একটা অন্ধকার কুয়ো থেকে পুলিশ একটা মেয়ের লাশ তুলছে, আর সেই লাশটা অন্য কারো নয়, সুস্মিতার নিজেরই। আর পাশেই দাঁড়িয়ে আছে মৌমিতা, তার দিকে তাকিয়ে হাসছে। ধড়পড় করে সুস্মিতা জেগে উঠল। বাস্তবেও তার শরীর পুরো ভিজে গেছে। ঠিক তখনই সে শুনল ঘরের ব্যালকনি থেকে কারোর কান্নার শব্দ। সুস্মিতা জানলার কাঁচ দিয়ে উঁকি মারল। ব্যালকনির কোণে গুটিসুটি মেরে বসে আছে মৌমিতা। তার মুখটা পুরো সাদা আর ফোলা। সুস্মিতা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি। চিৎকার করে দরজা খুলে সে নিচে বৃদ্ধার ফ্ল্যাটে চলে যায়। সারা রাত ওইখানেই কাটায়। সকালে বৃদ্ধা তাকে আসল সত্যিটা বলেন। আসলে মৌমিতা যখন বেঁচে ছিল, এই 302 নম্বর ফ্ল্যাটে তার এক প্রাণের সখী থাকত। মৌমিতা যখনই শ্বশুরবাড়ি অত্যাচারে কাঁদত, সে ছুটে এসে ওই বান্ধবীর কাছে নিজের দুঃখ ভাগ করত। মৌমিতার মৃত্যুর পর তার আত্মা এই ফ্ল্যাটটিকে ভুলতে পারেনি। তার সেই বান্ধবীও এই অদ্ভুত সব কাণ্ড থেকে ফ্ল্যাট ছেড়ে পালিয়েছিল। আর সুস্মিতা একা মেয়ে হিসেবে যখন ফ্ল্যাটে আসে, মৌমিতা তাকে নিজের সেই বান্ধবী হয়ে আবার ফিরে এসেছিল। ক্ষতি করতে চায়নি, শুধু নিজের একাকিত্ব দূর করতে চেয়েছিল। পরদিন সুস্মিতা অফিস থেকে ছুটি নিয়ে গ্রামে ফিরে যায়। আর পরে সে অন্য একটা জায়গায়, যেখানে অনেক লোক একসাথে থাকে, সেখানে শিফট হয়ে যায়। আজ সুস্মিতা ভালো আছে, কিন্তু কলকাতার উপকণ্ঠের সেই পুরনো ফ্ল্যাট আর মৌমিতা সে নিষ্পাপ প্রাণের হাসি আজও ভুলতে পারেনি। গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর আপনার মতামত কমেন্টে জানান। দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।